জামাত এনসিপির নিয়োগ করা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বাদ দেওয়াতে খুব মন খারাপ করেছে জামাত এনসিপি। এমনকি জামাতের সর্বোচ্চ পর্যায় এনসিপির সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিক্রিয়া জানাচ্ছে। তার আগে একটা কথা বলি, আচ্ছা, গভর্নরের মেয়ে কি সোনার হাঁস যে সোনার ডিম পারে? গভর্নরের মেয়ের যে ফ্ল্যাট দুবাইয়ে ৪৫ কোটি টাকা দাম, বেশি না, ৪৫ কোটি টাকা। অল্প বয়সী একটা নারী, এখনও নারী হয়েই ওঠেনি, দুবাইয়ে বিশাল বড় একটা রাজপ্রাসাদে থাকে। এই রাজপ্রাসাদের টাকা, অর্থের উৎস কি, কই থেকে? শুধু তার দুবাইয়ে বাসভবন না, তার আমেরিকাতেও বাসভবন আছে এবং যুক্তরাজ্য, লন্ডন, দুবাই, বিশ্বের বিভিন্ন দেশে তার বিনিয়োগও আছে। কই থেকে পেয়েছে এই অর্থ আমরা জানি না। এবং এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়ার জন্য খুব চটেছে জামাত এবং এনসিপি। আমরা আসুন দেখি, ব্যাংকের সুদের হার ১২ থেকে ১৬% করেছে এবং মূল্যস্ফীতি সর্বোচ্চ পরিমাণে। মূল্যস্ফীতি আসলে কি বাংলাদেশের নাগরিকরা অনেকে বোঝে না। আপনি যে জিনিসটা আগে ১০ টাকায় পেতেন, ওই জিনিসটা আর ১০ টাকায় পাওয়া যাচ্ছে না, ২০ টাকায় পাওয়া যাচ্ছে। এইটা এমনি এমনি হয় না। যখন বাংলাদেশ ব্যাংক টাকা প্রিন্ট করে সরকারকে ঋণ দেয় অথবা কোনো একটা ব্যাংকে ঋণ দেয়, টাকা প্রিন্ট করে করে, টাকা নাই কিন্তু প্রিন্ট করে করে টাকার সংখ্যা বাড়াচ্ছে, তখন ওই ১০ টাকার জিনিসটা ২০ টাকা হয়ে যায়। অর্থাৎ বাজারে ওই টাকাটা যেটা ১ লক্ষ কোটি টাকা ছিল, যখন তার সঙ্গে আরও ৫০,০০০ কোটি টাকা বা আরও ১ লক্ষ কোটি টাকা যুক্ত হয়, তখন বাজারে সম্পদের মোট পরিমাণ আগে যা ছিল তাই থাকে, কিন্তু টাকার পরিমাণ ১ লক্ষ কোটি টাকা থেকে ২ লক্ষ কোটি টাকা হয়ে যায়। যার ফলে টাকা অ্যাভেলেবেল হয়ে যায় যখন, তখন আপনার কাছে যে ১০ টাকা ছিল, ওই ১০ টাকা দিয়ে যা আপনি কিনতে চেয়েছিলেন ওটা কিনতে পারেন না, তখন ২০ টাকা প্রয়োজন হয়। তখন আপনি সেটা কিনতে পারেন না কেন? কারণ আপনার কাছে ১০ টাকাই ছিল, যার ফলে আপনি গরিব হয়ে যান। সিস্টেমেটিক্যালি টাকা প্রিন্ট করে করে বাংলাদেশের জনগণকে গরিব বানিয়ে ফেলেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যা কেউ টেরই পায়নি। আপনারা টের পান নাই, তাই এই ব্যক্তিটাকে অনেক সৎ ব্যক্তি মনে হচ্ছে। আরও বিষয় রয়েছে, তিনি আমাদের ইসলামিক ব্যাংকগুলো যেগুলো ছিল, তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, মনে আছে মনে হয়, যে তার এক বক্তব্যে সবগুলো ইসলামিক ব্যাংক একসঙ্গে দেউলিয়া হয়ে যায় প্রায়। হ্যাঁ, এবং যদি এই বক্তব্য তিনি না দিতেন, তাহলে ওই ব্যাংকগুলোর উপর জনগণ আস্থা হারাতো না এবং আস্তে আস্তে সেই ব্যাংকগুলো রিকভার করে ফেলতো। কিন্তু উনি এমন একটা কাজ করলেন যে সবগুলো ব্যাংক একসাথে কলাপস করে ফেললো, যে এই ব্যাংকগুলো আর চলবে না। বাস্তবে কিন্তু ওই ব্যাংকগুলোকে ঠিকই টাকা পয়সা প্রিন্ট করে দেওয়া লাগলো। বাংলাদেশে কোনো ব্যাংকই এরকম হয়ে যায়নি যে সেই ব্যাংক দেউলিয়া হয়ে গিয়ে তার টাকা আর জনগণ পেল না। বাংলাদেশ ব্যাংক এবং আপনার হলো সরকার যে কোনোভাবে হোক এটা অ্যাডজাস্ট করে। তাহলে যেটা আপনি অ্যাডজাস্ট করবেন, তাহলে সেই ব্যাংকে আগে থাকে ঝুঁকির মধ্যে ফেলে ঝুঁকি তালিকায় দিয়ে আপনি তাদেরকে কেন দেউলিয়া অবস্থা নিয়ে গেলেন? আপনার তো এটা উপায় যে আপনি তাকে টাকা প্রিন্ট করে দিবেন, অর্থাৎ একই সাথে টাকা প্রিন্ট করেও দিল, আবার ওই ব্যাংকগুলোকে দেউলিয়াতের অবস্থাতেও ফেলে দিল। এগুলো হলো তার দক্ষতা। জামাত এবং এনসিপির নিয়োগ করা আমাদের এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর সাহেব, তিনি 14 মাসে বেশি না 100 দিন সফর করেছেন। এগুলোও বিষয় না। প্রিয় বন্ধুরা, বাংলাদেশে নতুন সরকার এসেছে। নতুন সরকার এসে তারা কি এনসিপি এবং বাংলাদেশ এনসিপি এবং সে সময় ইউনূস সরকার এবং জামাতের নিয়োগ দেওয়া গভর্নরকে তাদের সঙ্গে রেখে দিবেন? এটা আপনাদের কাছে প্রশ্ন। খুব সুন্দর করে মনে করেন, এই গভর্নর বলেছিল 3 মাসের মধ্যে লুট করা অর্থ, লুট করা না বলে বলি, বিদেশে পাচার হওয়া অর্থ তিনি ফিরিয়ে নিয়ে আসবেন। 3 মাসের মধ্যে নিয়ে আসবেন। সে কত মাস সময় পেয়েছে? 1 বছরের বেশি, 18 মাস সময়। যেটুকু সময় পাইছে সেটা 3 মাস নাকি? ফিরিয়ে আনতে পারছে? এই গাধাকে আরও 5 বছর সময় দিলেও ফিরিয়ে আনতে পারতো না। কেন পারতো না? তার একটা আমি দৃষ্টান্ত দিচ্ছি। একটা সংগঠন আছে বিআইএফইউ। বিআইএফইউ কি করে? যে সকল অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় দুদকের পরামর্শে, সরকারের পরামর্শে, অথবা দুর্নীতির অভিযোগে অথবা কোনো অপরাধের অভিযোগে আদালত থেকে ফ্রিজ করা হয়, সেই ফ্রিজ করা অর্থগুলোর এবং সেই ফ্রিজ করা অ্যাকাউন্টগুলো তত্ত্বাবধান করে বিআইএফইউ। এই বিআইএফইউ এর তথ্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর সে নিতে পারে না আলাদাভাবে, এবং তার দপ্তর, তার সেক্রেটারি, সচিব এটা নিতে পারে না। তো এই বিআইএফইউ এর তথ্যগুলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়মিতভাবে তিনি নিতেন এবং এই তথ্যটা হস্তান্তর করতেন তার স্ত্রী এবং তার যে সেক্রেটারি তার কাছে। এরপরে তার স্ত্রী এবং সেক্রেটারি দুইজন সমন্বয় করে এই ফ্রিজ করা অ্যাকাউন্টগুলো আনফ্রিজ করত এবং একটা নির্দিষ্ট হারে কমিশন নিত। এরপরে সেই অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা বের হয়ে যেত। এই যে আমরা শুধু শুনি
যে এই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, যেটা খুব অ্যালার্মিং। আপনারা শুনেছেন না? এই 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 পাচার হওয়া অর্থগুলো এই গভর্নরের হাত দিয়ে না হলে কার হাত দিয়ে হয়েছে? কারণ অ্যাকাউন্টগুলো তো ফ্রিজ করা ছিল। ফ্রিজ করা অ্যাকাউন্টের অর্থ বাইরে যাবে কিভাবে? গভর্নরের বউ, এই যে দেখেন দেখেন 45 কোটি টাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছে দুবাই, ঠিক আছে, তার মেয়েকে কিনে দিয়েছে। টাকা কি গাছে ধরে? এই ফেরেস্তা হলো জামাতি ফেরেস্তা। জামাতি ফেরেস্তারা এমনভাবে লুটপাট করবে মানুষ যেন টের না পায়। এবং আটার গামলা থেকে চুল টেনে বের করলে যেরকম আটা টের পায় না, তেমনি জামাত এমন সিস্টেমে টাকা বের করবে ব্যাংক থেকে, জনগণ কোনোদিন টের পায় না। যাক, ছোট করে একটু আমলনামা দেখালাম। বাংলাদেশ